চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফল দুপুর ২টায় প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলো পৃথকভাবে তাদের নিজ নিজ ফল প্রকাশ করবে। পরীক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে। মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে SMS করে ফল জানা যাবে। ফল নিয়ে বিস্তারিত জানাতে দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। গত ১০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৯,২৮,৯৭০ জন। দর্শক, এই মুহূর্তে বিগারনাসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এই বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফ। আরিফ, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কেমন মনোভাব দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানতে চেয়েছেন অভিভাবকদের বা শিক্ষার্থীদের অভিব্যক্তি, কিন্তু আপনি জানেন যে আজকে বেলা 2টার দিকে ফল প্রকাশ হবে। এই কারণে এই যে ফল প্রকাশ হওয়ার জন্য যে স্কুলগুলো রয়েছে বা যেখান থেকে এসএসসি পরীক্ষাগুলো দিয়েছে বা স্ব স্কুলে এখন পর্যন্ত কিন্তু আসলে সেভাবে আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদের দেখিনি। যারা এসএসসি ফল প্রকাশী তারা হয়তো আর কিছুক্ষণ পর আসতে শুরু করবেন। জানেন বেলা 2টার দিকে ফল প্রকাশ করা হবে, তাই এত তাড়াতাড়ি আসলে স্কুলে কিন্তু অনেকেই আসেন না, তারা আসলে পরেই আসবেন হয়তো। এবং যেটি জানি যে আজকের ঠিক 60 দিন যেটি বলা হয়েছিল যে এসএসসি পরীক্ষার 2 মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে, সেই কথাটি কিন্তু এই অন্তর্বর্তী সরকার রেখেছেন এবং তা আজকেই কিন্তু ফল প্রকাশ করা হচ্ছে। 19 লাখ যে পরীক্ষার্থী রয়েছে তাদের যে প্রত্যাশা, সেই পরীক্ষা দেওয়ার পরে তাদের প্রত্যাশা আজকে পূরণ হওয়ার কথা এবং তারা যেভাবে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার ফলটা আসলে তারা সেভাবে পাবেন। এবং আমরা প্রতিবারেই দেখি যে ফল প্রকাশের সময় স্কুলগুলোতে খুবই আনন্দ উচ্ছ্বাসে ভরা থাকে। আশা করছি আজকেও সেটি হবে। আনন্দ উল্লাসে তারা মেতে উঠবেন। যারা ভালো ফল করেছেন তারা অবশ্যই আনন্দ উল্লাসে মেতে উঠবেন। সেই রকম যে পরিস্থিতি, আবেগঘন পরিবেশও কিন্তু সৃষ্টি হয়ে যায়, আমরা প্রত্যেকটি স্কুলে দেখে থাকি। স্কুল সেখানে এবারও তার ব্যতিক্রম হবে না আমরা যতটুকু জানি। এই যে 19 লাখ পরীক্ষার্থীর পরীক্ষা দিয়েছেন তাদের আজকে যেটি বলা হয় যে এটি আসলে প্রথম কোনো সার্টিফিকেট বা প্রথম কোনো সনদ। প্রায় 10 বছরের স্কুল জীবন পার করার পর এটি আসলে একটি আবেগের মতো তৈরি হয়ে যায়। কারণ আপনি জানেন 10টি বছর পর প্রথম একটি সনদ কিন্তু পেতে যাচ্ছেন যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের প্রথম সনদ, এবং এটি আসলে জীবনের প্রথম সনদ বিধায় কিন্তু জীবনের বড় একটি অংশ এই এসএসসি পরীক্ষা কিন্তু থাকে। সেই সব মিলিয়ে কিন্তু আজকে পরিবেশটা সেভাবে সৃষ্টি হবে বলে আমরা প্রত্যাশা করছি এবং প্রতিবারেই সেটি আমরা দেখতে পাই। সরকারের পক্ষ থেকে যেটি জানিয়েছে যে 2 মাসের মধ্যে তারা কিন্তু কথাটি রেখেছে যে 2 মাসের মধ্যেই 60 দিনের মধ্যেই কিন্তু ফলাফল তারা ঘোষণা করতে যাচ্ছে এই এসএসসি পরীক্ষার পর। এবং এবার একটু আলাদাভাবে আপনি দেখতে পাচ্ছেন যে গতবারের যেটা গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ের এসএসসি পরীক্ষা এবং সবার মধ্যে সেই জিনিসটাও অনেকে হয়তো কাজ করবে। এবং এবার কিন্তু সব স্কুল কলেজেই আমরা দেখেছি যে অনাড়ম্বর পরিবেশটা হয়তো তারা রাখবেন, কিন্তু সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এবার কিন্তু কোনো অনাড়ম্বর ভাবে ফল প্রকাশ করা হবে না, সিম্পলভাবেই ফলটি প্রকাশ করা হবে সরকারের পক্ষ থেকে। তবে স্কুলগুলোতে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা তো উল্লাস করবেনই, যারা ভালো ফলাফল করবেন। আমরা পরবর্তী সংবাদে হয়তো সেই তথ্যটি জানিয়ে দিতে পারবো, যারা স্কুলে বা স্ব স্কুলে এসে তারা যে ফল প্রকাশের পর আনন্দ উল্লাস করবেন বা কীরকম ফল প্রকাশ, ফলে কতটুকু পাশের হার, সব মিলিয়ে আমরা পরবর্তী সংবাদে আসলে জানিয়ে দিতে পারবো। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যাচ্ছি রংপুর থেকে পরীক্ষার ফল প্রকাশের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরাঞ্চলের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন।
একটু আপনাকে জানিয়ে রাখি যে প্রায় 19 লাখ পরীক্ষার্থী এবারে কিন্তু ফল প্রত্যাশী, তারা কিন্তু তাদের ফলের প্রত্যাশায় রয়েছেন। এবং বিশেষ করে যদি জানিয়ে রাখি যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে 2025 সালে যে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সেটি 1,82,000-এর মতো। তবে আমরা আসলেই যেহেতু দুপুরের পর অর্থাৎ দুপুর 2টায় পরীক্ষার ফল প্রকাশ হবে, এই কারণে কিন্তু আসলে বিদ্যালয়গুলোতে যেখানে আসলে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করবে সেই জায়গাগুলো অনেকটাই কিন্তু মলিন হয়ে আছে। হয়তোবা ফল প্রকাশের সাথে সাথে শিক্ষার্থীরা তাদের যে বিদ্যালয়ে আসবেন এবং শিক্ষক শিক্ষার্থী মিলে তাদের যে আনন্দ উল্লাস সেটি করবেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু আসলে এখনো ফল প্রকাশিত হয়নি, এই কারণে কিন্তু শিক্ষার্থীদের যে আনাগোনা, যারা পরীক্ষার্থী ছিল তারা কিন্তু এখনো আসেনি। তবে আমরা একটু কথা বলতে চাবো যে এই যে বিদ্যালয়টিতে রয়েছি এটি রংপুরের পীরগঞ্জ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমরা একটু প্রধান শিক্ষক রয়েছে, আমরা একটু কথা বলতে চাই যে গতবারে যে পরীক্ষার্থী ছিল এবারে কেমন পরীক্ষা হয়েছে এবং এবারে পরীক্ষার্থী কত ছিল এবং ফল প্রকাশ নিয়ে আসলে কি ধরনের আপনি আশা করছেন যে গতবারের তুলনায় এবারে ফল কেমন হবে? ধন্যবাদ। আমি আশা রাখি গতবারের তুলনায় পরীক্ষার ফলাফল হলে কিছুটা হলেও ভালো হবে। আসলে আমরা জানি যে যারা এবার এসএসসি পরীক্ষা দেবে তারা কিন্তু আসলে বিষয়ের সাথে তখন ভর্তি হয়েছিল, তখন তারা কিন্তু প্রায় 2 বছর 2.5 বছর তারা ক্লাস করতে পারেনি, মানে করোনার মাধ্যমে তারা ভর্তি হয়েছিল। বেসিক্যালি যারা মূল আসলে শিক্ষাটা আমরা তাদেরকে দিতে পারিনি, প্রায় 2.5 বছর যখন তারা স্কুলে অনুপস্থিত ছিল 6, 7, 8 প্রায় 6 মাস পর্যন্ত আসলে মূল ভিত্তিটা আসলে তাদেরকে আমরা দিতে পারি নাই। তারপর আমরা চেষ্টা করেছি এবং সিলেবাসও কিছু শর্ট করেছে কর্তৃপক্ষরা। এই কারণে হয়তো আশা করি আমরা পরীক্ষার রেজাল্ট ফলাফল কিছুটা হলেও ভালো হবে, সন্তোষজনক হবে। তাছাড়াও ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের দেশের যে অবস্থা, বিশেষ করে গ্রামের স্কুলগুলো, আমরা যেটা পড়েছি গ্রামের যে স্টুডেন্টগুলো থাকে তারা আসলে বিশেষ করে মোবাইলে আসক্ত হয়ে গেছে, যার জন্য আমরা অনেক চেষ্টা করি। আমরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে আমি চেষ্টা করছি যে আমাদের শিক্ষকগুলো টিম তৈরি করে দিছি, আমরা বাড়ি হোমওয়ার্ক করছি। কিন্তু যে মেয়ে দেখা যায় স্কুলে আসছে না, আমরা বাড়িতে গিয়ে তাদের সাথে অভিভাবকের সাথে কথা বলছি কেন তারা স্কুলে আসছে না। এবং যখন দেখছে যে এসএসসি পরীক্ষার সময়, দুঃখজনক ব্যাপার হলো সত্য যে এসএসসি পরীক্ষার সময় যখন টেস্ট পরীক্ষা দেয় অনেক ছাত্রী কিন্তু অকৃতকার্য হয় বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে। আমাদের মানব দায়বদ্ধতা আমাদেরও থাকে, অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হলেও কিন্তু আমাদেরকে তাদের ফর্ম ফিল আপ করাতে বাধ্য হচ্ছে। আমরা এবার কেমন ফল প্রত্যাশা কেমন করছেন? ফল প্রত্যাশা করছি, আশা করছি যে অন্য বারের তুলনায় অবশ্যই কিছুটা হলে ভালো হবে। আর বিশেষ করে এবার পরীক্ষা কিন্তু নকলমুক্ত, পীরগঞ্জে পরীক্ষাগুলো একবারে নকলমুক্ত পরীক্ষা হয়েছে, কেউ মাথা ঘুরাতে পর্যন্ত পারেনি। আমাদের ইউনো মহোদয় এতই সচেষ্ট ছিলেন, প্রত্যেকটা কেন্দ্রে দুজন করে ট্যাগ অফিসার নিয়োগ করছিলেন, যার জন্য হয়তো নকল মুক্ত একবারে পীরগঞ্জ, আমি বলবো যে গর্বের সাথে বলতে পারি যে এবার এই পীরগঞ্জ নকল মুক্ত পরীক্ষা হয়েছে। তারপরেও আমার এখানে পরীক্ষা ছিল 744 জন, আমার এই কেন্দ্রে পরীক্ষার্থী ছিল 744 জন। আশা করছি যে আমি অন্য বছর তুলনায় এবার পরীক্ষা অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে। যেমনটা শুনছিলেন যে আসলে তিনি যেটি বলছিলেন যে এবারে পরীক্ষার্থীদের যে প্রত্যাশা সেটি হয়তো বা কাঙ্ক্ষিত ফল পাবেন এমনটাই কিন্তু জানাচ্ছিলেন। তবে যে সময়টা অর্থাৎ যে সময়টা তাদের যে স্কুলে আসবার কথা ছিল ক্লাস 8, 9-এ যখন ছিল এই শিক্ষার্থীরা, তখন কিন্তু তারা করোনাকালীন একটা সময় অতিবাহিত করছে। এই কারণে তাদের যে আসলে পড়াশোনার সময়টা সেটি হয়তো বা পায়নি। এই কারণে কিন্তু এবারে যে ফল প্রত্যাশী সেটি তারা যেটি বলছেন যে কাঙ্ক্ষিত ফলটি তারপরেও পাবেন। তবে যেহেতু বিকেল অর্থাৎ বেলা 2টার দিকে ফল প্রকাশ হবে, অনলাইনের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা তাদের ফল পাবে। এরপরে বিদ্যালয়ে এসে কিন্তু কাঙ্ক্ষিত যে তাদের পরীক্ষার ফল সেটি পাবে। এরপরে যে আনন্দ উল্লাস সেটি হয়তো বা আমরা পরবর্তী সংবাদে আমরা জানানোর চেষ্টা করব। তাবাসুম, এই ছিল আমার কাছে রংপুর থেকে আজকের ফল প্রত্যাশী অর্থাৎ এসএসসি ফল প্রকাশ নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকার পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে হঠাৎ ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত 20টি স্থাপনা নদীতে বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে না পারলে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে রাস্তাঘাট, হাটবাজার সহ শতাধিক ঘরবাড়ি। আর এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। প্রতিনিধি সজীব শিকদারের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। শরীয়তপুরের জাজিরা মাঝিরঘাট পদ্মা সেতুর রক্ষা বাঁধের 2 কিলোমিটার বেড়িবাঁধে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। গত সোমবার হঠাৎ করে বাঁধের মাঝ পয়েন্টের অংশ ধসে পড়ে। মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েন এ এলাকার ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতভিটার মানুষ। আকস্মিক ভাঙন মুহূর্তে নদীগর্ভে বিলীন হয় বেশ কিছু পাকা স্থাপনা, দোকানপাট এবং বসতবাড়ি।
ভাঙন কবলিত মানুষের অভিযোগ, এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময় নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে বাঁধের 2 কিলোমিটারের 150 মিটার এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বেড়িবাঁধের 2 কিলোমিটারের ভেতর বসবাসরত অন্তত 200 পরিবার আতঙ্কে দিন পার করছে। গতকালকে 3:30 থেকে 4টার দিকে বাড়ি ভাঙ্গা শুরু হয়েছে, অল্প আকস্মিক ভাঙ্গা। তড়িঘড়ি এখানে কোনো ব্যবস্থা করা না হয়, এখানে হাজার হাজার লোকের বসবাস। এরই মধ্যে নদী ভাঙনের ভয়ে অন্যত্র বসতবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে। যাদের সে সুযোগ নেই তাদের চোখে মুখে আর্তনাদ। অতি দ্রুত নতুন বাঁধ তৈরির দাবি জানান তারা। বাবার পিতা আমার গেল, আমার বাবার সবার কবর আছে, আজকে আমাকে বাবার সবার সর্বহারা হয়ে গেছে। আমার ভাই বাড়িঘা সব কিছু গেছে, কিছু নাই, সব গাইকে গেছে, কিছু নাই। বেড়িবাঁধের জন্য ব্যবস্থাটা যিনি করে দেয় সুন্দর মতন, এটাই আমার সরকারের কাছে দাবি। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, ইতোমধ্যে ভাঙন কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরো সহযোগিতার আশ্বাস দেন তিনি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে, পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে আমরা স্থায়ী পরিকল্পনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জরুরি আপৎকালীন ব্যবস্থা নিয়েছে। ভাঙন আর বাড়বে না বলেও প্রত্যাশা এই নির্বাহী প্রকৌশলীর। আমরা ইতিমধ্যে এটা আমাদের অলরেডি প্ল্যানের মধ্যে আছে যে আমরা সামনের বর্ষা মৌসুমের পূর্বে এখানে নতুন একটা প্রকল্প নিয়ে স্থায়ীভাবে কাজ করা যায় কিনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঢাকা আরিচা মহাসড়কের সাথে সংযুক্ত মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলি বাজার থেকে জাফরগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ সহ শিক্ষার্থীদের। সড়কটি যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলে পানি জমে পুকুরে পরিণত হয় গুরুত্বপূর্ণ সড়কটি। প্রতিনিধি লিটন আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। বড় বড় গর্ত আর খাদাকন্দে ভরা সড়কের বেশিরভাগ অংশ ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মানিকগঞ্জের শিবালয় উপজেলার উতলি বাজার থেকে জাফরগঞ্জ বাজার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়কের চিত্র এমনই। গত কয়েক বছর ধরে রাস্তার এমন বেহাল দশার কারণে প্রায়ই সড়কে যানবাহন ও পথচারীদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এখানে কোনো গাড়ি আসতে চায় না, ফোন করলে এই রাস্তার কথা শুনলেই গাড়িটাই আসতেছে না, এমন অবস্থায় রাস্তার সমস্যা। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, জায়গায় জায়গায় সারা রাস্তায় ভাঙা, অটোতে আসা যায় না, সিএনজিতে মাথায় ঝাঁকি লাগে, রুগী নিয়ে আসলে রুগী আরো দুর্বল হয়ে যায়। এই রাস্তাতে চলাই যায় না, জায়গায় ভাঙে ঘাত মতো হয়ে গেছে, বৃষ্টি পেলে জমে যায়, লোকজন চলাচল করে, গাড়ি ঘোড়া চলাচল করে না। প্রায় 10 কিলোমিটার রাস্তার সংস্কারের কাজ হয়েছিল 2016-17 অর্থ বছরে। দীর্ঘ 9 বছর পার হয়ে গেলেও সড়কটি মেরামতের আর কোনো উদ্যোগ নেই। এই রাস্তাটা একবারে ব্যবহারের উপযোগী নয়, এই রাস্তাটা একবারে জঘন্য। রাস্তাঘাট ভাঙা, কোনো দিকে চলা যায় না, মানে শুধু আরে এই জাফরগঞ্জ 9 কিলো রাস্তা মনে পুরাটাই ভাঙা। রাস্তায় গাড়ি চালালে আমাদের গাড়ির অনেক ক্ষতি হইতেছে। আমরা তো দেখা যায় যা ইনকাম হয় তা গাড়িতেই চলে যায়, আমাদের অনেক ডাল ভাত খাইতে অনেক কষ্ট হয়। অবশ্য উপজেলা প্রশাসন বলছে অতি গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। র্যাঙ্কিংয়ে এটা প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে আছে। আমরা আশা করছি অতি শীঘ্রই রাস্তাটি টেন্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। জুন মাসে আমাদের বাজেট আসলে এটি অগ্রাধিকার ভিত্তিতে আমরা এটি কাজ শুরু করব। প্রাথমিক পর্যায়ে অর্ধেক রাস্তার কাজ হবে এবং পরবর্তীতে বাকি অংশটুকু কাজ হবে। সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুতই সমস্যার সমাধান করবে কর্তৃপক্ষ। শিমুল খান, মাই টিভি। যুগ 2 আগেও মাদারীপুরের বরিশাল খাল দিয়ে চলাচল করত ছোট বড় অসংখ্য নৌযান। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে খালটি, ফলে বন্ধ হয়ে যায় পানি প্রবাহ, দুর্গন্ধে বাড়ে রোগবালাই। বৃষ্টিতে শহর জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খালের প্রাণ ফিরিয়ে আনতে খনন শুরু করেছে মাদারীপুর পৌরসভা। এতে খুশি এলাকাবাসী। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দেখে মনে হতে পারে এ যেন কোনো এক ময়লার ভাগাড়। কুচুরিপানা আর আবর্জনায় বন্ধ পানির প্রবাহ। এটি এক সময়ের ব্যস্ততম মাদারীপুরের বরিশাল খালের চিত্র। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে শহর থেকে সরাসরি নৌপথে বরিশাল যাতায়াত করতে হতো স্থানীয়দের। এজন্য এটির নাম হয় বরিশাল খাল। কিন্তু 8 কিলোমিটার দৈর্ঘ্য খালটি দখল আর দূষণে ভরাট হয়ে যায় বেশিরভাগ অংশ।
যাও আছে তাও আশপাশের লোকজন ময়লা আর আবর্জনা ফেলায় ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগবালাই। পানির প্রবাহ বন্ধ থাকায় একটু বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এই জনদুর্ভোগ কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর খালটি খননের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। শহরের ইটের পুল থেকে কুমারনদ পর্যন্ত শুরু হয় কার্যক্রম। এতে খুশি স্থানীয়রা। ছিল তো মনে করো আবদ্ধ, এখন ভালো হয়েছে, পরিষ্কার করছে, পৌরসভার থেকে উদ্যোগ নিয়েছে, আমরা সবাই খুশি। গাছ-গাছালি সব মানে আগাছা ছিল অজস্র পরিমাণ, এটা পরিষ্কার হয়ে গেছে, এটা আমাদের অনেক। এই খালটা পুনরায় যেন কেউ দখল করতে না পারে, এইটাও সরকারকে নজরদারি রাখতে হবে। পৌরসভার উদ্যোগে এটি খননে জলাবদ্ধতা দূর করতে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। এই বরিশাল খালের উপরে প্রায় 200 থেকে 250 অবৈধ দোকান আমরা উচ্ছেদ করেছি। আবার কিছুদিন আগে আমি ওই রোডে গিয়েছি, দেখলাম যে আবার তারা আস্তে আস্তে বসার চেষ্টা করছে। আমরা আবারও সিদ্ধান্ত নিয়েছি এক নাগারে ওখানে মোবাইল কোর্ট চলবে। এই বরিশাল খালটাকে আমরা পুরোপুরি আগের চেহারায় ফিরে আনার চেষ্টা করব। কোনো অবৈধ দখলদার এই খালের উপর বসতে আমরা দিব না। প্রাথমিক পর্যায়ে মাদারীপুর পৌরসভার আওতাধীন খালটির অংশ খনন করায় ব্যয় ধরা হয়েছে 3,80,000 টাকা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। টাঙ্গাইলে ব্রাশ শিল্পে স্বাবলম্বী হওয়ার দৃষ্টান্ত স্থাপন করলেও বিদেশি সস্তা ও নিম্নমানের পণ্যে বাজার ছেয়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে পড়তে বসেছে এই শিল্পের সাথে জড়িতরা। ব্রাশ ছাড়াও এখানে কাঠের বেলুন ও চুড়ির আলনা সহ বিভিন্ন পণ্য তৈরি হয়। তবে কাঁচামালের দাম বৃদ্ধি ও বিদেশি পণ্যের কারণে এখন হুমকির মুখে গ্রামের প্রায় 250টি পরিবারের জীবন জীবিকা। চেয়েছেন সরকারি প্রণোদনা। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের তথ্যচিত্রে জানাচ্ছেন মিফতাক আলী। টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া গ্রামে 50 বছর আগে ব্রাশ শিল্পের গোড়াপত্তন ঘটে। নিজের অভিজ্ঞতা ও সামান্য পুঁজি নিয়ে বাড়ির ছোট্ট ঘরে স্থানীয় একজন উদ্যোক্তা শুরু করেন ব্রাশ তৈরির কারখানা। ব্রাশ ছাড়াও এখন এখানে তৈরি হচ্ছে কাঠের বেলুন ও চুড়ির আলনা সহ বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন পণ্য। বর্তমানে কাঁচামালের ঊর্ধ্বগতি ও বিদেশি পণ্যে বাজার ছেয়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে পড়তে শুরু করেছে এই শিল্প। চলে কিছু কোনো রকম বাজার মাল আসায় আমাদের মালের মান কমে গেছে। আমাদের এটা চাহিদা একটু ভালোই, কিন্তু এখন ব্যবসা বাণিজ্য ড্যাম, আর এটা চকবাজারে সেল হয়, সিলেটে যায়। দাম বেশি, মজুরি বেশি, তো কারেন্ট বিলও অনেক কিছু দিয়ে পোষায় না আমাদের। আগের মতো এখন আর উপার্জন করতে না পারায় অনেকেই এই পেশা ছেড়ে চলে যাচ্ছেন বলে জানান শ্রমিকরা। বিনের কাজ করি, যত কাজ আছে সবগুলো করি আর কি। আর প্রায় 10-12 বছর ধরে কাজ করি। আগে কাজের চাহিদা ছিল, এখন কাজের চাহিদা এরকম নাই। এখন আপনার বিরাশে ফিনিশিং করি, বার্নিশ করি। আগে আপনার এলো চাহিদা বেশি ছিল, কাজ করছি বহু। চুল লাগাইতে হয়, লাগিয়ে তারপরে ফিনিশিং করে মানে ছোট মোটো কাইটা মেটে সাইজ করতে হয়, করার পরে বার্নিশ টাইশ করতে হয়, তারপরে কমপ্লিট হয়। এদিকে এই শিল্পের সাথে জড়িত প্রশিক্ষণ ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিসিক কর্মকর্তা। দেশ ক্ষুদ্র কুটির শিল্প তথা বিসিক টাঙ্গাইল জেলার 12টি উপজেলায় কুটির শিল্পের উপর বিভিন্ন উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ নানাবিধ আর্থিক প্রণোদনা সহায়তা প্রদান করা হয়ে থাকে। তখন লাউহাটিতে যেসব উদ্যোক্তা আছে কাঠশিল্পী, ওরা আমাদের এখান থেকে আমাদের ঢাকা হেড অফিসে যোগাযোগ করলে ওরা কাঠের উপরে প্রশিক্ষণ নিতে পারবে। ওখানে পুতুল শিল্প আছে, কাঠ শিল্প আছে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় ঘুরে দাঁড়াবে এই শিল্পের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্টরা। মিফতাক আলী, মাই টিভি। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের খবর। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে 2024 সালের 10 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কার্য স্থবির হয়ে পড়ে দেশ। দুপুরে জানা যায় কোটা ব্যবস্থা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ে 4 সপ্তাহ স্থিতাবস্থা দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস।
2024 জুলাইয়ে শুরু হওয়া কোটা বাতিলের আন্দোলন 10 তারিখে এসে বাংলা ব্লকেটের পরিধি বর্ধিত হয় সকাল সন্ধ্যা অবধি। নানা কর্মসূচির মাঝেই আদেশ হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। প্রধান বিচারপতি ও আওয়ামী লীগ নেতারা শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। তবে নির্বাহী আদেশের সংকট নিরসনের দাবি জানায় শিক্ষার্থীরা। ঢাকার বাইরে রেলপথ অবরোধ ও সড়কপথ অবরোধ আন্দোলন যোগ করে ভিন্ন মাত্রা। চতুর্থ দিনের মতো শিক্ষার্থীদের কর্মসূচি বাংলা ব্লকেট। রাজধানীর 17টি গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মিছিল শাহবাগ পৌঁছানোর আগেই ব্যারিকেড দেয় পুলিশ। শিক্ষার্থীরা তা ভেঙে এগিয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কাউরান বাজার, ফার্মগেট থেকে আগারগাঁও পর্যন্ত। শাহবাগে অবস্থান নিয়ে দিনভর প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা। এসবের মাঝে কোটা ইস্যুতে স্থিতাবস্থার আদেশ হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। প্রতিক্রিয়ায় আন্দোলনকারীরা জানান, তাদের দাবি নির্বাহী বিভাগের কাছে কোটা থাকতে পারে সর্বোচ্চ 5%। আন্দোলনের সমর্থনে ঢাকা ও ইডেন কলেজের শিক্ষার্থীরা ব্লক করে দেয় সায়েন্স ল্যাব মোড়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান ছিল পুরান ঢাকার রায় সাহেব বাজার, বংশাল থেকে 0 পয়েন্ট। রামপুরা ও মহাখালীতেও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। মৎস্য ভবন আর এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও অবস্থান ছিল শিক্ষার্থীদের। এদিকে ঢাকার বাইরেও আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। চট্টগ্রামে দিনভর সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরতরা। ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া আন্দোলন এদিন ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আবারও এসএসসি ফল প্রকাশ ঘোষণার খবর। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে ফল ঘোষণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে এসএসসির ফল ঘোষণা নিয়ে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন আমাদের জানাবেন। হয়েছি এবং এখান থেকে দুপুর 1টায় কিন্তু বরিশাল শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী, তিনি কিন্তু এখান থেকে আসলে প্রতিটি স্কুলেই অনলাইনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং বিদ্যালয়গুলো থেকে অনলাইনের কপি বা কাগজ সংগ্রহ করে ফলাফলের যেটি পেপার থাকবে সেটা সংগ্রহ করে কিন্তু সে স্ব প্রতিষ্ঠানের বোর্ডে টানিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে কিছু শিক্ষার্থী এসে জানতে পারবে এবং পাশাপাশি অনেকেই অনলাইনেই কিন্তু আসলে দেখতে পারবে তার কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত এসএসসি পরীক্ষার ফলাফল। এবং একটু তথ্য দিয়ে রাখছি যে এবছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৮৪,৩০৩ এবং এর মধ্যে ছাত্র সংখ্যা ছিল ৩৯,৩35 জন এবং ছাত্রী সংখ্যা ছিল ৪৪,৯৬৮ জন। তবে শিক্ষার্থী এবং অভিভাবকরা প্রত্যাশা করছেন যে বিগত বছরের থেকে এবছরের যে শিক্ষার হার বা পাস সংখ্যা রয়েছে, তবে এবছরও কিন্তু ধারণা করা হচ্ছে যে বিগত বছরের চেয়ে ছাত্রদের থেকে মানে ফলাফলটা বিগত দিনেও কিন্তু ভালো হয়েছে বরিশালে। এবছরও সেই ভালো আশঙ্কাও কিন্তু রয়েছে। তারপরও বাকি যে ফলাফল প্রত্যাশিত ফলাফল আমরা দুপুর 1টা নাগাদ কিন্তু বরিশাল শিক্ষা বোর্ড থেকে সরাসরি জানাতে পারবো। তা আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে এসএসসি ফলাফল প্রকাশের প্রস্তুতের সবশেষ তথ্য। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার গ্রাম বাংলার খবর। সুন্দরগঞ্জ থেকে বদরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে নিহত 2 জন, আহত 15 জন, নিখোঁজ রয়েছে একটি শিশু। রংপুরের পীরগাছা রোডের বেলতলি বাজারের পাশে পূর্ব পারুল বানিয়াপাড়া জামে মসজিদের সংলগ্ন পুকুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা সবাই হিন্দু ধর্মাবলম্বী। তারা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। দুর্ঘটনার পরপরই বাসের চালক, হেলপার এবং সুপারভাইজার পালিয়ে গেছে। খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা উল্টে যাওয়া বাসটিকে সোজা করতে সক্ষম হন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ পণ্য সহ 3 যাত্রীর ব্যাগেজ জব্দ করেছে যৌথ টাস্কফোর্স। বুধবার রাত 8:55 এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আবুধাবি থেকে আসেন যাত্রীরা। ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এনএসআই, কাস্টমস, এফসেক ও বিমান বাহিনীর সদস্যরা তাদের ব্যাগ তল্লাশি করে। 3 যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় 2,500 পিস নিষিদ্ধ বিদেশি ক্রিম, 100 কার্টন সিগারেট, 7টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ। পণ্যের বাজার মূল্য প্রায় 15 লাখ টাকা। প্রথমবার হওয়ায় পণ্য জব্দ করে 3 জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা। মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার এই অভিযান পরিচালনা শুরু করা হয়। এ সময় মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি ও ট্যাংরারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় গড়ে ওঠা অবৈধ 2টি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সকেভেটর দিয়ে পঞ্চমবারের মতো ওই কারখানার চুল্লি ঘুরিয়ে দেওয়া হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সাইমন সরকার। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইমন সরকার বলেন, অবৈধ চুনা কারখানার মালিক ও জমির মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফরিদপুরের ভাঙ্গায় নিরাপদ ও মানসম্মত খাদ্য প্রস্তুত এবং হোটেল রেস্টুরেন্ট ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও ভাঙ্গা পৌরসভা কার্যালয়ের আয়োজনে হোটেল ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপদ খাদ্য তৈরি ও সংরক্ষণ সহ নানা বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক কর্মকর্তা আজমল ফুয়াদ রিয়াদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মিসকাতুল জান্নাত রাবেয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানসিব জোবায়ের, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। চিটাগাং ড্রাই ডক লিমিটেড পরিচালিত চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আধুনিক নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সিডিডিএল এনসিটির দায়িত্ব গ্রহণের ফলে বন্দরের কার্যক্রমে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে বন্দরের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশা করেন নৌবাহিনী প্রধান। এ সময় তিনি এনসিটি 2 জেটি এলাকার কন্টেইনার হ্যান্ডেলিং কার্যক্রম, এপ্রাইস পয়েন্টের কন্টেইনার কার্যক্রম এবং সিটিএমএস ভবনের টার্মিনাল অপারেশন সিস্টেম পরিদর্শন করেন। তিনি এনসিটিতে কর্মরত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কর্মকর্তা ও সদস্য এবং বন্দরের কার্যক্রমের সাথে সংশ্লিষ্টদের বন্দরের কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। জুলাই আগস্ট বিপ্লবের চেতনায় ফ্যাসিস্ট মুক্ত নাগেশ্বরী বাস্তবায়নে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার এই উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা মুক্তমঞ্চ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক পিপি বজলুর রশিদ, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার সহ অনেকে। দিনাজপুরের পার্বতীপুরে 2024-25 অর্থ বছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় সরকারি নিষিদ্ধ ঘোষিত পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমণির চারা ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল হাবড়া ইউনিয়নের একটি নার্সারিতে প্রায় 30,000 চারা ধ্বংস করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, কৃষি কর্মকর্তা রাজীব হোসাইন, সম্প্রসারণ কর্মকর্তা রুবেল হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি পৌরসভার 2025-26 অর্থ বছরের জন্য 52,25,70,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌরসভা কার্যালয়ের গণমাধ্যম কর্মী ও পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন কালকিনি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরফিন। বাজেটে রাজস্ব আয় 5,12,70,000 টাকা, উন্নয়ন অনুদান 2,50,00,000 টাকা, বিশেষ উন্নয়ন তহবিল প্রজেক্ট 44,63,00,000 টাকা ধরা হয়েছে।
এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় বাজেটে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ও সমাপনী জের সহ বিভিন্ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে 52,07,01,966 টাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরায় পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার শহরের ইটাগাছা এলাকায় 2 শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল সহ অন্য খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান সহ আরো অনেকে। দেশের অন্যতম বৃহত্তম কাপড়ের হাট কুষ্টিয়ার পোড়াদহে খাজনার নামে চাঁদা আদায়ের অভিযোগ করে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও ক্রেতারা। বুধবার পোড়াদহ কাপড়ের হাটে অনুষ্ঠিত মানববন্ধনে হাটের আহ্বায়ক ব্যবসায়ী নেতা বলেন, খাজনার নামে হাট ইজারাদাররা ক্রেতাদের কাছ থেকে চাঁদা আদায় করছে। 2013 সালে জেলা প্রশাসকের স্বাক্ষরিত নীতিমালা অনুযায়ী শুধুমাত্র দোকান মালিক ও ব্যবসায়ীদের কাছ থেকে ইজারাদাররা খাজনা নিতে পারবেন। এর ফলে হাটে ক্রেতা শূন্য হয়ে পড়ছে। ইতিমধ্যে প্রায় 150 দোকান বন্ধ হয়ে গেছে। উচ্চ আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন সহ 2টি স্থাপনা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। অভিযানে হিন্দু সম্প্রদায়ের বেদখল হয়ে থাকা 25 শতক জায়গা উদ্ধার করা হয়। বুধবার শহরের মসজিদ রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবিন এই অভিযান পরিচালনা করেন। জায়গার মালিক নির্মল ভট্টাচার্য জানান, এটি আমাদের পূর্বপুরুষের জায়গা ছিল। সরকারের অর্পিত সম্পত্তি প্রত্যাপনের আইন করার পর আমরা 2012 সালে মামলা করি এবং 2018 সালে মামলার রায় হয়। 2019 সালে উচ্ছেদের নোটিশ আসে। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবিন বলেন, আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে চেম্বার সহ 2টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জবাসী সহ দেশের সব মানুষ রেজাল্ট পাবে। বুধবার নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ভবনের জেলার আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি এবং জেলার সকল সরকারি কৌশলী ও পাবলিক প্রসিকিউটরদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলা সম্পর্কে তিনি বলেন, এই মামলার স্থবিরতা কোন স্টেজে রয়েছে সেটি জেনে নিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর জেলার নগরকান্দা উপজেলা মডেল মসজিদে এই আয়োজন করেন মাই টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি শওকত আলী শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সরকারি নগরকান্দা কলেজের সাবেক অধ্যক্ষ কাজী আফতাব হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া এবং স্থানীয় সাংবাদিকরা। মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁয় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর নওগাঁ জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু বকর সিদ্দিকের আয়োজনে নওগাঁ শহরের তাহফিজুল কোরআন ওয়াসুন্না মডেল মাদ্রাসায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া পরিচালনা করেন কারি মাওলানা রমজান আলী। মিলাদ মাহফিলের মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের আত্মার মাগফিরাত কামনা সহ মাই টিভি পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করা হয়। সাতক্ষীরার কলারোয়ায় 5 শতাধিক অসহায় মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্রাক মাইক্রোফাইন্যান্স এর আয়োজনে কলারোয়া
কাজিরহাট ব্রাক আঞ্চলিক অফিসে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ব্রাকের মাইক্রো ফাইন্যান্সের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ হাফিজুর রহমান। সাতক্ষীরা ব্রাক মাইক্রো ফাইন্যান্স আঞ্চলিক ব্যবস্থাপক অরুণ কুমার সাহার সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাফিজুর রহমান, ব্রাকের জেলা সমন্বয় আশরাফুল মাসরুদ, কাজিরহাট এলাকা ব্যবস্থাপক শেখ দারাদুল ইসলাম সহ আর অনেকে।